আমরা আজকে করব ফিন্যান্স ও ওকে ব্যাংকিং এর স্যার। প্রথম অধ্যায়ের 8 নম্বর চ্যাপ্টারটা। 8 নম্বর অধ্যায়ের নাম হলো মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। মূলধন বাজেটিংটা আমরা ক্লাস 9-10 করে আসছি। কারো মনে আছে মূলধন বাজেটিং কি? এটা মনে নাই, কিন্তু পঞ্চম অধ্যায় এটা মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, এই পঞ্চম চ্যাপ্টারটা আমি অধ্যায় বাদ ছিল। দিয়ে দিছিলাম। আচ্ছা, কি পড়ছিল ওই পঞ্চম অধ্যায় সেটা মনে আছে? কোন কোন টপিকস, কোন নাম বলতে পারবা? স্যার ওই যে মানে পে ব্যাক সময়, তারপর হ্যাঁ, লভ্যাংশ। নগদ প্রবাহ, ইয়েস লভ্যাংশ, ইয়েস, এগুলা। খুব ভালো মনে আছে তো লভ্যাংশ অনেক। এক, তারপর লভ্যাংশ গোল্লা। আচ্ছা, এই মনে থাকলেই চলবে। আমরা পেব্যাক আবার সময় না। নতুন করে সব করব, সমস্যা নেই। সো ফার্স্ট, মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হলো মূলত একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। আমরা কোনো ডিসিশন নিব, ডিসিশনটা কিভাবে নিব সেটাই হলো মূলধন বাজেটিং। কোন ধরনের ডিসিশন? ডিসিশনটা হলো দীর্ঘমেয়াদী, যেখানে অর্থ প্রয়োজন। দেখো এখানে আমি লিখে দিচ্ছি কি, মূলধন বিনিয়োগের সাথে সম্পর্কিত পরিকল্পনাকে মূলধন বাজেটিং বলে। মূলধন বিনিয়োগের সাথে মানে আমরা কোথাও টাকা ইনভেস্ট করব, একটা সম্পদ কিনবো, বা কাউকে টাকা ধার দিব, বা আহ, কোনো একটা নতুন ব্যবসা শুরু করব, এই সকল কিছু যেখানে মূলধন লাগবে তার পরিকল্পনাই হলো মূলধন বাজেটিং। আমরা বিনিয়োগ কেন করি? মুনাফা অর্জনের জন্য। তো এটাকে এইভাবে বলতে পারি, অর্থ বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করার পরিকল্পনাকে মূলধন বাজেটিং বলে। আমরা টাকা ইনভেস্ট করব, ওই টাকা থেকে কি পরিমাণ লাভ করতে পারবো তার পরিকল্পনা করা আগেই, মানে শুরু করার আগে কাজটা, প্রকল্পে অর্থ বিনিয়োগ করার আগে, ব্যবসাটা করার আগে আমি আগে আগে ভাবতেছি যে এই ব্যবসাটা করে বা এই সম্পদটা কিনে কতটুক টাকা লাভ করতে পারবো বা কি পরিমাণ ব্যবসা হবে। এই সকল ডিসিশন নেওয়া, সিদ্ধান্ত নেওয়াই হলো মূলধন বাজেটিং। সাধারণত টাকা দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট জায়গাতেও লাগে, বড় জায়গাতেও লাগে। বড় যে সকল ক্ষেত্রে লাগে, যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ক্রয়, সম্পত্তি প্রতিস্থাপন, প্রতিস্থাপন মানে একটার বদলে আরেকটা নেওয়া, ব্যবসায় সম্প্রসারণ, ব্যবসায় বাড়ানো, উৎপাদন আধুনিকায়ন করা ইত্যাদি, যেগুলো দীর্ঘমেয়াদী, অবশ্যই দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদীর ক্ষেত্রে সাধারণত কিন্তু মূলধন বাজেটিং করা হয় না। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব কি করব না সেই সিদ্ধান্ত নেওয়াই, সিদ্ধান্তটা কিভাবে নিতে পারি, লাভের ভিত্তিতে নিতে পারি, নগদ টাকার ভিত্তিতে নিতে পারি, এই সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াটাকেই আমরা বলবো মূলধন বাজেটিং। তো মূলধন বাজেটিং কি বুঝতে পারছো? জি স্যার। একটু বলবা যে তুমি কি বুঝছো? মানে মূলধন বিনিয়োগ যে করব, আমরা বিনিয়োগ করার আগে মানে একটা জিনিস আমরা পরিকল্পনা করব, মানে কোন খাতে কতটুকু টাকা আর কি আমরা মানে ব্যয় করব। এইটার যে ওই পরিকল্পনাটাকেই মূলধন বাজেটিং বলা হয়। চলবে। বা আমরা যে টাকাটা বিনিয়োগ করব, এই টাকাটা বিনিয়োগ করা কি লাভজনক কিনা বা বিনিয়োগ করা উচিত কিনা সেই সিদ্ধান্ত আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে করব তাকে আমরা মূলধন বাজেটিং বলতে পারি। একটা প্রক্রিয়া বা ধাপ বা কিছু কাজ করা, যে কাজগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। কিসের সিদ্ধান্ত নেওয়া হবে? দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে, বিনিয়োগটা করা হবে কি হবে না। ক্লিয়ার? সো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা হবে কি হবে না তা যেই পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই হলো মূলধন বাজেটিং। আমরা যে প্রকল্পে বিনিয়োগ করব, বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করব, এই প্রকল্পগুলা দুই ধরনের হইতে পারে। প্রকল্প কি? যেমন ওই যে একটা আসবাবপত্র কিনবো বা একটা মেশিন কিনবো বা ব্যবসাটাকে বাড়াবো, নতুন একটা পণ্য উৎপাদন শুরু করব, বা এখন হাতে পণ্য উৎপাদন করি নতুন একটা মেশিন দিয়ে করব, বা এখন ঢাকাতে করি রাজশাহীতে করব। এই যে এক একটা, এগুলা প্রত্যেকটা একটা প্রকল্প। এই প্রকল্পগুলা দুই ধরনের হতে পারে। ব্যবসায়ী প্রতিষ্ঠান যে সকল দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে তা দুই ধরনের হয়। এক, স্বাধীন প্রকল্প, আর দুই হলো পরস্পর বর্জনশীল প্রকল্প। স্বাধীন প্রকল্প কি? যে প্রকল্পটা অন্য কোনো প্রকল্পের উপর নির্ভর করে না, মানে একটা প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ অন্য আরেকটার সাথে সম্পর্কিত না, সেটাই হলো স্বাধীন প্রকল্প। যেমন ধরো এখন তুমি ক্লাস করতেছো অনলাইনে, এইটা কি তোমার অন্য কোনো সিদ্ধান্তের উপর নির্ভর ছিল?
যে অন্য আরেকটা করলে এটা করব না। স্যার বুঝি নাই কথাটা। আচ্ছা, এই উদাহরণটা দিয়ে সরাসরি এখানে উদাহরণে চলে যাই। ধরো আমরা একটা স্টুডিও দিব। হুম, স্টুডিও কি, যেখানে ছবি তোলে। তো হ্যাঁ স্টুডিওর জন্য আমাদের একটা ক্যামেরা কিনা লাগবে, যেটা দিয়ে ছবি তুলবো। আবার স্টুডিওর জন্য আমার একটা প্রিন্টার কিনা লাগবে, যেটা দিয়ে ছবি, ওই ডিজিটাল ছবিটাকে প্রিন্ট করে জাস্ট ওই কি বলা যায়, প্রিন্ট পেপারের ছবি, স্ট্যাম্প বা ওটাকে কি বলে, পাসপোর্ট সাইজ ছবিগুলা যে বের করবো, এ4 সাইজ ছবি প্রিন্ট করে, তার জন্য একটা প্রিন্টার কেনা লাগবে। এখন আমার ক্যামেরা কেনাটা কি প্রিন্টার কেনার উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল নাম? ধরো ক্যামেরা কিনলে প্রিন্টার কিনবো না, বা প্রিন্টার কিনলে ক্যামেরা কিনতে পারবো না, এরকম কি? না, দুইটাই কিনতে হবে। নাকি দুইটাই কিনতে হবে? দুইটাই কিনতে হবে। দুইটাই দুইটাই তো দুইটাই। এই দুইটা হলো স্বাধীন প্রকল্প, একটার উপর আরেকটা নির্ভর করে না। একটা করলে আরেকটা করতে পারবো না এমন নাম, বুঝতে পারছো? যদি আমি একটা জিনিস করি, মানে একটা ব্যবসা করি, তার ফলে যদি অন্য একটা ব্যবসা না করতে পারি, সেটা হলো একটা আরেকটার উপর নির্ভরশীল। কিন্তু যদি একটা আরেকটার উপর ডিপেন্ড করে না, আমার স্টুডিওর জন্য ক্যামেরাও কিনা লাগবে, প্রিন্টারও কিনা লাগবে, তো এই দুইটা কি স্বাধীন। ক্লিয়ার? যখন একটি প্রকল্প গ্রহণ বা বর্জন অন্য একটি প্রকল্প গ্রহণ বা বর্জনকে প্রভাবিত করে না, তখন তাকে স্বাধীন প্রকল্প বলে। বুঝতে পারছো? জি স্যার। ধরো আমার কাছে টাকা আছে, 10 লাখ টাকা আছে। এখন এই টাকাটা আমি আহ হয় ব্যাংকে রাখবো, না হলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করব। হুম, এখন আমি কি যদি ব্যাংকে রাখি, তাহলে কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবো? জি স্যার। পারবো। ব্যাংকেও রাখলাম ওই 10 লাখ টাকা, আবার 10 লাখ টাকা শেয়ার মার্কেটেও ইনভেস্ট করতে পারবো? না স্যার, পারবো না। পারবো না। কেন পারবো না? এটা একটা আরেকটার উপর নির্ভরশীল করতেছে, একটা গ্রহণ করার ফলে আরেকটা কি করা লাগতেছে, বর্জন করা লাগতেছে। ক্লিয়ার? জি তো একটা গ্রহণ করার ফলে যদি আরেকটা বর্জন করতে হয়, তাহলে আমরা তাকে বলবো পরস্পর বর্জনশীল প্রকল্প। কিন্তু একটা গ্রহণ করার ফলে যদি আরেকটা বর্জন করতে না হয়, মানে আমরা একসাথেই দুইটা করতে পারি, তখন আমরা সেগুলোকে বলবো স্বাধীন প্রকল্প। ঠিক আছে? জি স্যার। ওকে। তো ব্যবসায় প্রতিষ্ঠানে যে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলো করি, এটা দুই ধরনের প্রকল্পে করতে পারি। একটা হলো স্বাধীন প্রকল্প, আর একটা পরস্পর বর্জনশীল প্রকল্প। স্বাধীন প্রকল্প কি? একটা প্রকল্প গ্রহণ করার ফলে অন্য একটা প্রকল্প বর্জন করতে হয় না বা গ্রহণ করতে হয় না। আর পরস্পর বর্জনশীল প্রকল্প কি? একটা প্রকল্প গ্রহণ করার ফলে অন্য একটা প্রকল্প বর্জন করতে হয়। এখন এই যে প্রকল্প গ্রহণ করব, এই প্রকল্প গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিব। সিদ্ধান্তটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নিব। এই পদ্ধতি হলো মূলধন বাজেটিং কৌশল বা পদ্ধতি। মূলধন বাজেটিং এর পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সনাতন পদ্ধতি, আর একটা হলো আধুনিক পদ্ধতি বা বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। দুই ধরনের পদ্ধতি, এই পদ্ধতির নামগুলো আমরা শুনছি। সনাতন পদ্ধতিতে আছে গড় মুনাফার হার পদ্ধতি, পেব্যাক সময় পদ্ধতি। সনাতন পদ্ধতি শুনছি মনে হয়, বাট্টাচার্য নগদ পদ্ধতি মনে হয় শুনিনি। শুনছি বাট করি নাই। আমরা সনাতন পদ্ধতিতে ক্লাস 9-10 করে আসছি, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতিতে করে আসি নাই, বাট আমরা নামগুলো শুনছিলাম। ঠিক আছে? আমাদের, ও হ্যাঁ, আয় হার পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ, আইআরআর, এআরআর। আচ্ছা, আমাদের এই চারটা পদ্ধতির অঙ্ক এই অধ্যায়ে শেখা লাগবে। কি কি? গড় মুনাফার হার পদ্ধতি, পেব্যাক সময় পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি, আর আন্ত আয়ের হার পদ্ধতি। এর মধ্যে গড় মুনাফার হার পদ্ধতি, পেব্যাক পদ্ধতি আমরা পরিচিত, আমরা যদি অঙ্ক দেখি তাহলেই মনে পড়ে যাবে। আর বাট্টাকৃত নগদ প্রবাহ যে দুইটা, এই দুইটা আমাদের নতুন করে শিখতে হবে। ঠিক আছে? আজকে আমরা জি করব স্যার। পে ব্যাক সময় পদ্ধতি। পেব্যাক সময়, এটা আমার মনে হয় তোমাদের এখানে তিনজন আছো, তিনজনের সবারই মনে আছে পেব্যাক সময় পদ্ধতির নামটা অন্তত। জি স্যার। এই পদ্ধতিতে কি করা হয় বলতে পারবা যে এই পদ্ধতিটা কি? স্যার এটা হলো আমি যে টাকাটা বিনিয়োগ করব, ওই টাকাটা উঠাইতে আমার কত বিনিয়োগের টাইম উপর লাগবে? কত টাইম লাগবে? হুম। হ্যাঁ, তোমাদের মনে আছে জিনিসটা। পেব্যাক সময় পদ্ধতি হলো আমি কোনো একটা প্রকল্পে টাকা বিনিয়োগ করলে সেই টাকা আমার কাছে ফেরত আসতে কতটা সময় লাগবে।
কতটা সময় পর আমি টাকাটা ফেরত পাবো। হুম, তো আমি আর সংজ্ঞায় যাচ্ছি না, সরাসরি অঙ্কে চলে যাই। ঠিক আছে? হুম আচ্ছা, আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে চ্যাপ্টারটা শিখবো। এখানে সূত্রটা লেখা আছে, আমি সূত্রটা দেখাচ্ছি না প্রথমেই, আমি একবার সরাসরি উদাহরণ দিয়ে বুঝাই তারপর সূত্র বোঝাচ্ছি। 1 নম্বর উদাহরণ দেখো, বলছে কি একজন ল্যাপটপ ব্যবসায়ী ল্যাপটপ ক্রয় করতে 2 লক্ষ টাকা প্রয়োজন। মানে একজন মানুষের একটা ল্যাপটপ কিনবে, ল্যাপটপটার দাম 2 লাখ টাকা। ক্রয়কৃত ল্যাপটপ ব্যবহার করে সে তার ব্যবসা হতে আগামী 5 বছর বার্ষিক 40,000 টাকা আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবে। আন্তঃপ্রবাহ মানে কি বলতে পারো? ভিতরের স্যার ভিতরের প্রবাহ। ভাল লাগলো না, বলো আরো। স্যার মানে ব্যবসার ভিতরে যে মানে টাকাগুলো যায় আছে ওটা। না, ভুল হইছে। যায় আসে না, শুধু আসে হবে। আচ্ছা, আন্তঃপ্রবাহ মানে হলো আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসা, আর বহিঃপ্রবাহ মানে হলো ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাওয়া। আন্তঃপ্রবাহ মানে টাকা আসা, বহিঃপ্রবাহ মানে টাকা চলে যাওয়া। তো এখানে বলছে কি আমার একটা ল্যাপটপ কিনতে 2 লাখ টাকা প্রয়োজন। এই 2 লাখ টাকা কি আন্তঃপ্রবাহ না বহিঃপ্রবাহ? বলতে পারো না? আমি যদি ল্যাপটপটা কিনি তাহলে আমার কাছ থেকে টাকা চলে যাবে না 2 লাখ টাকা? বহিঃপ্রবাহ হ্যাঁ, বহিঃপ্রবাহ। তো টাকা চলে গেলে সেটাকে আমরা বহিঃপ্রবাহ বলবো। আর এই ল্যাপটপটা থেকে কি হবে, আগামী 5 বছর, আগামী 5 বছর বার্ষিক 40,000 টাকা আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবে। মানে কি প্রত্যেক বছর 40,000 টাকা করে পাবো, প্রত্যেক বছর 40,000 টাকা করে পাবো। ঠিক আছে? বার্ষিক 40,000, বার্ষিক মানে কি এক বছরে, এক বছরে কত টাকা পাবো? 40,000 টাকা পাবো। তাহলে 2 লাখ হয়। এখন পেব্যাক সময় মানে কি? সময় বের করা। কত সময় পর আমার টাকাটা ফেরত আসছে। আমি এখানে কত টাকা ইনভেস্ট করছি? 2 লাখ। হ্যাঁ, প্রথম বছর আমি কত টাকা পাইলাম? 40,000। আচ্ছা, প্রথম বছর আমি 40,000 টাকা পাইলাম। দ্বিতীয় বছর আমি কত টাকা পাইলাম? 40,000। হ্যাঁ, দ্বিতীয় বছর আমি 40,000 টাকা পাইলাম। কিন্তু দ্বিতীয় বছর শেষে আমার মোট টাকা কত হইলো? 80,000 না? প্রথম বছরে 40 জি স্যার। পাইছি, দ্বিতীয় বছরে 40, দুইটা মিলে হ্যাঁ। মোট 80,000 টাকা পেয়ে গেছি। হুম, আমার আরো কত টাকা বাকি আছে পাওয়া লাগবে? 1,20,000 টাকা। হুম। জি স্যার। প্রথম বছর শেষে পাওয়া লাগতো কত? আরো 1,60,000 টাকা। হ্যাঁ। বুঝতেছো? জি স্যার। হুম। আচ্ছা, এবার 3 নাম্বার বছর পার হইলো, তৃতীয় বছর। তৃতীয় বছরে কত টাকা পাইলাম? 40,000। 40,000। তাহলে এবার মোট কত টাকা পাইলাম? 1,20,000। 120। 1,20,000। 1,20,000। তাহলে আমার আর বাকি আছে কত টাকা পাওয়া? 80,000। 80,000 টাকা পাওয়া। তো চতুর্থ বছর আবারও, চতুর্থ বছর 4 নাম্বার বছর আবারও কি 40,000 টাকা পাইছি। তো টোটাল পাইছি কত? 1,60,000 টাকা। 1,60,000। আর লাগবে বাকি থাকে 40,000 টাকা। 40,000। 5 নাম্বার বছরে গিয়ে আবারও 40,000 টাকা পাইলাম। তাহলে টোটাল 2 লক্ষ টাকা পেয়ে গেলাম। আমার যত টাকা বিনিয়োগ ছিল পুরোপুরি চলে আসলো। ঠিক আছে? তো জি স্যার। এইভাবে হিসাব করে দেখলাম যে 5 বছরে পুরা টাকাটা চলে আসে। এই যে 5 বছরে প্রত্যেক বছর 40,000 করে পেয়ে 40,000 যোগ 40 80, 80 যোগ 40 1,20,000 যোগ 40 1,60,000 যোগ 40 2 লাখ। তো 5 বছরে আমার টাকাটা পুরোপুরি উঠে আসে। ক্লিয়ার? সো জি পেব্যাক স্যার। সময় কত? 5 বছর। বুঝতে তো পারছো? জি স্যার। এখন এইভাবে এত ঝামেলা না করে আমি খুব সহজেই এটা করে ফেলতে পারি। কিভাবে? এই সূত্রটা ইউজ করে। সূত্রটা কি? পেব্যাক সময় সমান সমান প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক আন্তঃপ্রবাহ।
আমার বিনিয়োগ কত টাকা ছিল? 2 লাখ টাকা। 2 লাখ টাকা 40,000। প্রত্যেক বছর কয় টাকা করে পাই? 40,000। 40,000। তো 2 লাখ ভাগ 40 দিলে ক্যালকুলেটরে কত আসবে? 5 বছর। ঠিক আছে। আর একটু আগে আমি যোগ করে দেখাইলাম কি, ওই 40,000 করে, আর সাউন্ড একটু বন্ধ কর। 40,000 করে প্রত্যেক বছর যদি 40,000 করে পাই, তাহলে কি 5 বছরের টাকা যোগ করলে 2 লাখ টাকা হয়। 40,000 যোগ 40,000 যোগ 40,000 যোগ 40,000 যোগ 40,000 সমান সমান 2 লাখ হয়। তো পেব্যাকের কনসেপ্ট বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন দেখো, তুমি যদি এইভাবে যোগ করে করো তাও আমার মতো হবে, আর তুমি যদি এইভাবে সূত্র করে করো তাও আমার মতে হবে। তোমার করতে পারাটা ইম্পর্টেন্ট। অনেক টিচার আছে যে সূত্র নিয়ে একটা ঝামেলা করে, বাট আমি বলি যে সূত্র করো সেটা যদি সঠিক হয়, সব সূত্রে অঙ্ক করা যাবে। ঠিক আছে? জি স্যার। তুমি এইভাবে ওই যে ফার্স্টে যেভাবে বছর বছর দেখে লেখাইলাম ওইভাবে করো না, সমস্যা কি? তুমি কনসেপ্ট বুঝো, এটাই তো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? জি স্যার। জি তো স্যার। পেব্যাক থেকে এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার জি স্যার, সেকেন্ড বুঝতে কোশ্চেন। পারছি। এই সেকেন্ড কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনটার ডিফারেন্স কি? একজন ল্যাপটপ ব্যবসায়ী ল্যাপটপ ক্রয় করতে 2 লাখ টাকা প্রয়োজন, আগের মতো সেমই। ক্রয়কৃত ল্যাপটপ ব্যবহার করে সে তার ব্যবসায় হতে আগামী 5 বছর বার্ষিক 40,000 40,000 40,000 40,000 40,000 টাকা আন্তঃবহন নিশ্চিত করতে পারবে। এক্ষেত্রে পেব্যাক সময় কত? দেখো, এই দুইটা কোশ্চেনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? নো স্যার। হুম? নো স্যার। আগের কোশ্চেনে বলে দিছিল কি সে প্রতি বছর 40,000 টাকা পাবে, আর এইখানে বলে দিছে কি প্রথম বছর 40,000, দ্বিতীয় বছর 40,000, তৃতীয় বছর 40,000। আলটিমেটলি কথা কিন্তু সেমই হইলো, যে প্রত্যেক বছর একই 40,000 করেই পাবে, তাই না? তাহলে আমরা পেব্যাক সময় কিভাবে বের করব এই অঙ্কটাতে? এই সূত্রটা ব্যবহার করে, পেব্যাক সময় সমান সমান হ্যাঁ। প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বার্ষিক আন্তঃপ্রবাহ। বিনিয়োগ কত? 2 লাখ। বার্ষিক নগদ প্রবাহ কত? 40,000 ভাগ করলে সমান সমান 5 বছর। বুঝতে পারছো? জি স্যার। তো আমাদের যদি একটা বিনিয়োগের কথা বলা থাকে আর একটা আন্তঃপ্রবাহ দেওয়া থাকে, আমাদের একটা বিনিয়োগের কথা বলা থাকে আর একটা আন্তঃপ্রবাহ দেওয়া থাকে, তাহলে কি করব? বিনিয়োগকে আন্তঃপ্রবাহ দ্বারা ভাগ করে দিব, আবার পেব্যাক সময় বের হয়ে যাবে। আমার যদি একটা বিনিয়োগ দেওয়া থাকে কিন্তু অনেকগুলা বা একাধিক আন্তঃপ্রবাহ দেওয়া থাকে, একাধিক আন্তঃপ্রবাহ দেওয়া থাকে কিন্তু প্রত্যেকটা আন্তঃপ্রবাহ সেমই হয়, প্রত্যেকটা আন্তঃপ্রবাহ একই হয়, তাহলে কি আগের মতোই বিনিয়োগকে আন্তঃপ্রবাহ দিয়ে ভাগ করলেই নগদ পেব্যাক সময় বের হয়ে যাবে। বুঝতে পারছো দুইটা? জি স্যার। ওকে, এবার থার্ড এক্সাম্পলে চলে যাই। এই কোশ্চেনটার সাথে আগের দুটো কোশ্চেনের ডিফারেন্স কি? ডিফারেন্স বলতে পারতো? এখানে বলছে কি একজন ল্যাপটপ ব্যবসায়ী ল্যাপটপ ক্রয় করতে 2 লক্ষ টাকা প্রয়োজন। ক্রয়কৃত ল্যাপটপ ব্যবহার করে সে তার ব্যবসায় হতে আগামী 5 বছর 40,000 50,000 40,000 70,000 40,000 টাকা আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবে। এক্ষেত্রে পেব্যাক সময় কত? আমার কোশ্চেন হলো আগের কোশ্চেন দুইটার সাথে এই কোশ্চেনটার ডিফারেন্স কি? বলো। কি ব্যাপার, ডিফারেন্স খুঁজে পাচ্ছ না? ওই যে টাকার অঙ্ক প্রত্যেক বছরের দেখো, আলাদা আলাদা টাকার অ্যামাউন্ট দেওয়া। আন্তঃপ্রবাহ আলাদা আলাদা। হ্যাঁ, আগের অঙ্কটাই কি ছিল? সবগুলা একই আন্তঃপ্রবাহ, সবগুলাই 40,000 টাকা, সবগুলাই 40,000 টাকা ছিল। কিন্তু এবার কি 40,000ও আছে, তার সাথে 50,000ও আছে, 70,000ও আছে, ভিন্ন ভিন্ন আন্তঃপ্রবাহ। যদি আন্তঃপ্রবাহ ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা আর আগের সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারবো না। হ্যাঁ, ঘর বুঝতে পারতেছো? ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমাদের ঘর জি করে স্যার। অঙ্কটা করতে হবে। ক্লিয়ার? আমাদের তখন একটা টেবিল করা লাগবে। জি স্যার।
ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ওগুলো না? আচ্ছা, টেবিল যে করব, টেবিলে সারি হবে কয়টা আর কলাম হবে কয়টা? সারি হবে 5টা, না, হয় নাই। কলাম কলাম হ্যাঁ, কলাম হবে 5টা, সারি হবে না না, কলাম 3টা। হবে 3টা। অলওয়েজ কলাম হবে 3টা। কোনটা কলাম কোনটা সারি এটা বুঝি না। আচ্ছা, মনে রাখবে কিভাবে বিল্ডিং এর হয় কলাম। বিল্ডিং এর ও কলাম গুলা হ্যাঁ হ্যাঁ কিরকম? হ্যাঁ। সোজা। আর হুম, মেয়েদের হয় সারি। মেয়েদের সারি কিরকম থাকে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো সবসময় মনে রাখবা, সারি হবে যতগুলা বছর আছে তার থেকে 2টা বেশি। সারি হবে কয়টা? যতগুলা বছর দেওয়া থাকবে তার থেকে 2টা বেশি। আর কলাম অলওয়েজ 3টা। তো আমার এখানে বছর আছে কয়টা? 5টা। তাহলে সারি হবে 7টা। তাহলে কলাম না দিয়ে পিলার দিলে ভালো হতো। হ্যাঁ, ওই কলাম বা পিলার একই। ঠিক আছে। সারি বা কলাম কিভাবে মনে রাখবা? কলাম হলো অলওয়েজই 3টা। আর সারি কয়টা? যতগুলা বছর থাকবে তার থেকে 2টা বেশি। বছর আছে কয়টা? 5টা। তাহলে সারি হবে কয়টা? 7টা। ঠিক আছে, বুঝছো? হুম হুম, আচ্ছা, এবার এই বুঝলাম। প্রত্যেকটা কলামের এক একটা হেডিং হবে। প্রথম কলামের হেডিং হলো বছর। ভাইয়া তাহলে কলাম হচ্ছে পিলার আর সারি হচ্ছে নারী। নারীর পোশাক। আচ্ছা, আমাদের প্রত্যেকটা কলামের এক একটা নাম হবে। নামগুলা কি কি? বছর, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। হ্যাঁ, বছর, আন্তঃপ্রবাহ আর ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। ক্রম ক্রমযোজিত। ঠিক আছে। প্রত্যেকটা পিবিপির জি স্যার। পেব্যাক পিরিয়ডকে সংক্ষেপে ইংলিশে বলে কি? পিবিপি, পেব্যাক পিরিয়ড। তো ওইটার 3টা কলামের হেডিং কি? বছর, আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। বছর সব সময় মনে রাখবা, বছর শুরু হবে 0 থেকে। পেব্যাক করার জন্য বছর শুরু হবে 0 থেকে। 0, 1, 2, 3, 4, 5। কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? যতটুকু করছি? আচ্ছা, সব সময় মনে রাখবা, 0 বছরের আন্তঃপ্রবাহ, 0 বছরের আন্তঃপ্রবাহ, 0 বিনিয়োগ। বছরের আন্তঃপ্রবাহ হবে বিনিয়োগ। বিনিয়োগ। 0 বছরের আন্তঃপ্রবাহ হবে বিনিয়োগ। ঠিক বিনিয়োগ। আছে। তবে বিনিয়োগটা কিরকম হবে? বিনিয়োগটা হবে মাইনাস। এই মাইনাসটাকে আমরা অ্যাকাউন্টিং কিভাবে লিখি? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি। ঠিক আছে। তো আমরা সবসময় কি মনে রাখবো? যে 0 বছরের নগদ আন্তঃপ্রবাহ হবে বিনিয়োগ মাইনাস। 0 বছরের নগদ আন্তঃপ্রবাহ হবে বিনিয়োগ মাইনাস। এরপরের গুলো দেওয়াই আছে। 1 নাম্বার বছরের কত? 40,000। 2 নাম্বার বছরে 50,000। 50,000। 3 নাম্বার বছরে 40,000। 40,000। 4 নাম্বার বছরে 70,000। 70,000। 40। 5 নাম্বার বছরে 40,000। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এতটুকুর না মধ্যে কারো না কোনো না। কোশ্চেন আছে? না, নাই। আচ্ছা, আমাদের এর পরের কাজ কি? ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। ক্রমযোজিত এর মানে কি? ক্রম মানে ক্রমান্বয়ে, একটার সাথে আরেকটা যোগ করা। ক্রমান্বয়ে একটার সাথে আরেকটা যোগ করার নামই হলো ক্রমযোজিত। কি যোগ করব? আন্তঃপ্রবাহ। এই যে আন্তঃপ্রবাহ গুলো আছে এটাকে ক্রমান্বয়ে একটার সাথে একটা যোগ করব। ঠিক আছে। সো আমার প্রথমে আছে কি? -2 লাখ। ওর উপরে তো আর কেউ নাই। তাহলে ও ফার্স্টে -2 লাখ। -2 লাখই হবে। -2 লাখ। তারপর -1,60,000। হ্যাঁ, ঠিক আছে। এটা বুঝছো -2 লাখ কিভাবে হয়েছে? ওর সাথে তো আর যোগ করার কেউ নাই উপরে। তাহলে ও সরাসরি ফার্স্টই হয়েছে। এবার
এই 40,000 ওর সাথে যোগ করার জন্য উপরে কিন্তু আসছে, আমরা ক্রমান্বয়ে যোগ করব। এই উপরে -2 লাখ আসছে, এই -2 লাখের সাথে 40,000 যোগ করব, করলে হবে -1,60,000। এটা বুঝছো কিনা বলো? হ্যাঁ বুঝছি। সবাই বুঝতে পারছো? আমরা ক্রমান্বয়ে যোগ করতেছি। এখন এই জি স্যার। 1,60,000 এর সাথে যোগ করব এই 50,000। -1,10,000। হ্যাঁ, 1,60,000 এর সাথে 50,000 যোগ করলে -1,10,000। এবার এই 1,10,000 এর সাথে যোগ করব 40,000, তাহলে হবে কত? -70। -70,000। এবার এই -70,000 এর সাথে যোগ করব 70,000, তাহলে হবে শূন্য। প্লাস মাইনাস। শূন্য, কোনো প্লাস মাইনাস নাই। তারপর যোগ করব কি এই শূন্যের সাথে 40,000, তাহলে হবে কি 40,000। বুঝতে পারছো কিভাবে করছি? আমি আবার বলতেছি, এই ফার্স্টে -2 লাখ 2 লাখ বসাইছি, -2 লাখ, -2 লাখের সাথে 40,000 যোগ করছি, -1,60,000 হইছে, -1,60,000 এর সাথে 50,000 যোগ করছি, -1,10,000 হইছে, -1,10,000 এর সাথে 40,000 যোগ করছি, -70,000 হইছে, -70 এর সাথে 70,000 যোগ করছি, শূন্য হইছে, শূন্যের সাথে 40,000 যোগ করছি, 40,000 হইছে। ক্লিয়ার? জি স্যার। এখন অ্যান্সার বলো। কি হবে? পেব্যাক সময় সমান সমান 3 বছর, 4 বছর। 4 বছর। মনে রাখবা, যেখানে শূন্য আসবে, ক্রমযোজিত আন্তঃপ্রবাহের যে জায়গাটায় শূন্য আসবে, ক্রমযোজিত আন্তঃপ্রবাহের যে জায়গাটায় শূন্য আসবে, সেইটার সরাসরি বছরটা হলো অ্যান্সার। ক্রমযোজিত আন্তঃপ্রবাহের যে জায়গায় শূন্য আসবে, তার সরাসরি বছরটা হলো অ্যান্সার। ক্লিয়ার? জি স্যার। এবার দেখো, এইভাবে বক্স ছাড়া আমি অঙ্কটা করাচ্ছি। আমাদের কনসেপ্ট কি পেব্যাক সময়ের? আমি কতটা বছর পর টাকা ফেরত পাচ্ছি। প্রথম বছরে টাকা পাইছি কত? 40,000। দ্বিতীয় বছরে টাকা পাইছি কত? 50,000। 50, 40, 70, 40। ওয়েট, প্রথম বছরে 40 আর দ্বিতীয় বছরে 50, দুইটা মিলায় মোট কত পাইছি? 90। তৃতীয় বছরে মোট কত পাইছি? 50, 40, 90, 90, 40, 1,30,000। ঠিক আছে? চতুর্থ বছরে 1,30,000, তার সাথে পাইছি জি আরো স্যার। 70। চতুর্থ বছরে আরো 70 যোগ করলে কত হয়? 2 লাখ। আমি কত টাকা ইনভেস্ট করছিলাম? 2 লাখ। তাহলে 2 লাখ টাকা কত সময় পর ফেরত পেলাম? 4 বছর পর। হুম, সো পেব্যাক সময় 4 বছর। কনসেপ্ট বুঝছো? এটা হলো কনসেপ্ট বুঝাম, আর এটা হলো একটা নিয়মের জি মাধ্যমে স্যার। সেটা করাম। আমরা 3টা নিয়ম শিখলাম। কি কি? ফার্স্টেরটা হলো আমাদের একটা বিনিয়োগ একটা নগদ প্রবাহ দিয়ে দিলে কিভাবে করব। তারপরে শিখলাম একটা বিনিয়োগ অনেকগুলা নগদ প্রবাহ, কিন্তু সবগুলা নগদ প্রবাহ সেম, তাহলে কিভাবে করব। থার্ড আমরা শিখলাম একটা বিনিয়োগ অনেকগুলা নগদ প্রবাহ, প্রত্যেকটা নগদ প্রবাহ কি আলাদা আলাদা, তাহলে আমরা কিভাবে করব। ঠিক আছে? বুঝছো? জি। জি স্যার। কারো কোনো কোশ্চেন? নো স্যার। এখন আমি একটা না। করতে দিব। ওকে। আচ্ছা, এই অঙ্কটারই একটু চেঞ্জ করে আমি তোমাদের করতে দিব। এইখানে 40,000 জায়গায় আমি এটা করে দিলাম 60,000। এবার তুমি অঙ্কটা করে দাও। ঠিক আছে? তোমরা অঙ্কটা নিজেরা করো। স্যার কোনটা? কোনটা? এই তো আগের অঙ্কটাই তো আমি একটুখানি চেঞ্জ করে দিলাম, 40,000 এটা 60,000 করে দিলাম। এখন যে অঙ্কটা দেখাচ্ছ, উদাহরণ 3 যে অঙ্কটা দেখতেছো এটা। হুম।
স্যার এখানে আমার হলো হুম 3 নাম্বার বছরে -50,000 আসে, 4 নাম্বার বছরে +20,000 আসে, তো 4 হবে অ্যান্সারটা। কারণ যেহেতু 0 হয় নাই, কিন্তু মানে 4 নাম্বার বছর থেকেই মানে প্লাস ফিগারে আর কি অ্যামাউন্ট আসছে, তাই 4। আচ্ছা, আরফা বলছে 5, মনি বলছে 4, আর ইয়াসমিন ভাইয়া 5 নাম্বার, মানে 5 5 বছর। বছর। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা করে দেখি। আগের অঙ্কটার থেকে একটুখানি চেঞ্জ করছি আমি, জাস্ট এই 3 নাম্বার বছরে 40,000-কে 60,000 করে দিচ্ছি, ঠিক আছে? তো আমার প্রথম বছরে হলো কি, প্রথম না তো, শূন্য বছরে বিনিয়োগটাকে -2 লাখ, ওইটাই মাইনাস লিখবো 2 লাখ। এরপরে এই -2 লাখের সাথে 40,000 যোগ করলে কত হয়? 1,60,000। -1,60,000। হ্যাঁ, তারপরে -1,60,000-এর সাথে 50 যোগ করলে -10,000। -1,10,000। এবার এই -1,10,000 থেকে 1,10,000-এর সাথে 60,000 যোগ করলে কি হয়? -50,000। -50,000। হ্যাঁ হুম, -50,000-এর সাথে 70,000 যোগ করলে 20,000 প্লাস, আর 20,000-এর হ্যাঁ সাথে 40,000 যোগ করলে 60,000 প্লাস। এতটুকু তো সবাই হ্যাঁ পারতো, তাই না? হুম, এখন কথা হলো, আগে যে অঙ্কটা করাইলাম ওইখানে বলছিলাম যে যেখানে শূন্য আসবে সেটা হলো অ্যান্সার, ঠিক হুম, আছে? আগে আমার 4 নাম্বার বছরে শূন্য আসছিল, তখন আমি বলছিলাম যে 4 নাম্বার যেহেতু শূন্য আসছে তাহলে এই 4 নাম্বার বছর হবে অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার তো 4 হইব। কিন্তু হ্যাঁ এখন তো শূন্য কোথাও আসে নাই, তাহলে অ্যান্সার হ্যাঁ কিভাবে করব, তাই না? অ্যান্সার স্যার 4 আমাদের হবে, 4 যেহেতু হবে। 4 নাম্বার থেকে মানে প্লাসে আসছে, তাই আমি 4 বলছি। আচ্ছা, এখন এটা কিভাবে? ফার্স্ট অফ অল, যে জায়গায় যেহেতু শূন্য আসে নাই, যদি আমার ক্রমযোজিত আন্তঃপ্রবাহের শূন্য না আসে, আমরা দেখব সবশেষ মাইনাস কোথায় আসছে, একবারে শেষ মাইনাস কোথায় আসছে। 3 নাম্বার 3 বছরে, বছরে। 4 নাম্বার বছরে প্লাস আসছে, তো সবশেষ যেখানে মাইনাস আসছে সেই বছরটা লিখবো। কথা বুঝতে পারছো? যদি জি আমার স্যার। শূন্য না আসে, তাহলে সবশেষ মাইনাস কোথায় আসছে সেই বছরটা আমরা লিখবো। তবে অঙ্ক এখানেই শেষ না, আরো আছে। তারপরে স্যার প্লাস বাকিটা তো দিব। করে। হ্যাঁ, এই পর্যন্ত আমি কত টাকা পাইছি দেখো, 40,000 যোগ 50,000, 40, 50, 90, 90 আর 60 কত? 1,50,000 টাকা পাইছি। তো আমার আরো বাকি হ্যাঁ 50,000 টাকা পাওনা আছে, এই যে এই -50 মানে আমার আরো 50,000 টাকা পাওনা আছে, এই টাইপের কিছু। হুম ঠিক আছে। হ্যাঁ দেখো, যখন বছরটা শুরু করি 2 লাখ টাকা ইনভেস্ট করি, তখন আমার এই ব্যবসা থেকে কয় লাখ টাকা উঠানো লাগবে? 2 লাখ। প্রথম বছরে 40,000 টাকা পাইলাম, তার মানে আমার আর 1,60,000 টাকা উঠানো লাগবে, বুঝতেছো? তৃতীয় বছর শেষে জি স্যার। আমার আর 40,000 টাকা, 50,000 টাকা উঠে গেছে, আর 1,10,000 টাকা উঠান লাগবে। তৃতীয় বছর শেষে আমার অনেক টাকাই উঠে গেছে, এখন আর বাকি আছে 50,000 টাকা উঠান লাগবে। ক্লিয়ার? বুঝা গেছে? জি তো স্যার। 3 নাম্বার বছর শেষে আমাকে আর কত? 50,000 টাকা উঠান লাগবে। তাহলে এইখানে আমরা একটা আহ এই যে 50,000 টাকা, ফার্স্টে 50,000 টাকা লিখবো। হুম, হুম এই 50,000 টাকা উঠাইতে গিয়ে চতুর্থ বছরে আমরা কত টাকা উঠাইছি? 70,000 টাকা। তাহলে 70,000 দিয়ে ভাগ দিব, মানে পুরো এক বছরে 70,000 টাকা উঠাইছি, তাহলে 50,000 টাকা উঠাইতে কতটুকু সময় লাগছে? তো ভাগ করলে 50,000 ডিভাইডেড বাই 70,000 সমান সমান 0 দশমিক অনেক সংখ্যা আসছে, এত নিব না, দশমিকের পর 2 ঘর নিব, 0.71। তাহলে অ্যান্সার হবে 3.71 বছর, 3.71 বছর। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। আমি আবারও বলি সূত্রটা কিভাবে করব।
আমরা দেখবো কি যদি ক্রমযোজিত আন্তঃপ্রবাহের মধ্যে শূন্য না আসে, যদি শূন্য না আসে তাহলে দেখবো আমার কোথায় লাস্ট মাইনাস আসছে, কোথায় শেষ মাইনাস আসছে। আমার 3 নাম্বার বছরে লাস্ট মাইনাস আসছে। ক্রমযোজিত আন্তঃপ্রবাহের মধ্যে লাস্ট মাইনাস হলো 3 নাম্বার বছরে, এরপরে প্লাস হয়ে গেছে। তো লাস্ট যে বছরে মাইনাস আসছে সেই বছরটা লিখবো, প্লাস চিহ্ন দিব, প্লাস দিয়ে যত টাকা মাইনাস লাস্ট আসছে, লাস্ট যত টাকা মাইনাস আসছে সেই টাকাটা লিখবো। লাস্ট মাইনাস আসছিল 50,000, ওই 50,000 টাকা লিখবো, ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্ন দিয়ে কোনাকুনি নিচেরটা লিখবো, কোনাকুনি নিচেরটা মানে নিচের আন্তঃপ্রবাহ, পরের বছরের আন্তঃপ্রবাহ। তো কিভাবে করব শূন্য না আসলে? পেব্যাক সময় সমান সমান লাস্ট যেখানে মাইনাস আসছে সেই বছরটা লিখবো, প্লাস চিহ্ন দিব, লাস্ট যে মাইনাস আসছে সেই টাকাটা লিখবো, তবে কিন্তু মাইনাস চিহ্ন দিব না। দেখো এই 50,000 কি মাইনাস 50,000, কিন্তু আমরা লেখার সময় কিন্তু মাইনাস দিব না, বছর মাইনাসে হবে না, টাকাটা প্লাসই লিখবো। ভাগ দিয়ে কি কোনাকুনি নিচেরটা লিখবো, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করবো ক্যালকুলেটরে, অ্যান্সার বের হয়ে যাবে। তো এইটা কি বুঝতে পারছো? কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। হ্যাঁ 70,000 কেন ভাগ দিছো? আমরা এই 50,000 টাকা পাইছি 4 নাম্বার বছরে, ওই বছরে টোটাল পাইছি 70,000 টাকা। তো 1 বছর সময় লাগছে 70,000 টাকা পাইতে, 50,000 পাইতে কতটা সময় লাগছে, এজন্য 50,000 ভাগ 70,000। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? কেন 50,000 দিয়ে 70,000? এই 50,000 টাকা পাইছি কি এই 70,000 টাকার মাধ্যমেই না, এই 70,000 এর মাধ্যমেই তো এই 50,000 পাইছি, তারপর 20,000 অতিরিক্ত ছিল। ক্লিয়ার কেন 70 দিয়ে ভাগ দিছি? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এখন কি আরো একটা করতে দিব? দাও। জি স্যার দেন। আচ্ছা, প্রথমটা একটু 60,000 চেঞ্জ। বানিয়ে দিলাম, পরেরটা 50,000 বানায় দিলাম, পরেরটা 40,000 বানাই, আর পরের 60 এর পর না, চেঞ্জ করি, 60,000 80,000, আবার 60,000। নাও এবার করো, জাস্ট দুইটা চেঞ্জ করছি, তিনটা, প্রথমে 60, পরে 80, পরে 60, পরে 70, পরে 40। হ্যাঁ, কার অ্যান্সার আনসার আসছে মনে কত? হয় 3 আসবে। 3, কারণ 3-এ 0 আসে। 3 হ্যাঁ। সবারই কি সেম আসছে? ইয়াসমিনের হয়েছে? হয়নি ঠিক আছে। 3 আসছে, আচ্ছা দেখি কিভাবে। ফার্স্টে আছে -2 লাখ, আমার 3 আসবে। তার সাথে যোগ করে যদি 60,000 তাহলে কি হবে? -1,40,000। হুম, তার সাথে যদি যোগ করি 80,000 তাহলে কত হবে? -60,000। এবার 60,000 এর সাথে যদি যোগ করি 60,000 তাহলে কত? 0, 0 যোগ 70 সমান 70,000, আর 70,000 যোগ 40 1,10,000। আমি বলছি কি, যেখানে শূন্য আসবে, ক্রমযোজিত আন্তঃপ্রবাহ যেখানে শূন্য আসবে সেই বছরটা হবে অ্যান্সার। তাহলে পেব্যাক সময় কত? 3 বছর। সবাই কি পারছো? ওকে, আরেকটা জি করতে স্যার। দিন। হুম। হুম, এবার ওকে স্যার, মানে এমন দেখে করতে দিবেন যেন আমরা করতে পারি। আহ নাও, জাস্ট একটা চেঞ্জ করছি, প্রথমটা টাকা 80,000 করে দিছি, এবার করো। সবার কি সেমই আসছে? 2.28 আসে। আরফা, ইয়াসমিন? স্যার করতেছি। আচ্ছা করো। আমার তো 2.66 আসছে। আরফার আসছে 2.66, মনির আসছে 2.28। এবার দেখা যাক ইয়াসমিন কার পক্ষে যায়, আরফান আর মনির। আমার ক্ষেত্রে নর্মাল, আমি এরকম মানে টুকটাক ভুল করি, হতে পারে আলফাটা ঠিক আছে।
ইয়াসমিনের উপর নির্ভর করতেছে, দেখা যাক কে ঠিক আছে। স্যার ইয়াসমিনের উপর তো না, আপনার উপর নির্ভর করবে, ইয়াসমিনও ভুল করতে পারে। না ধরো যে বেশি এক পক্ষে চলে যাবে, দুইজনের 2.2, এইটা আসলে দুইজন এক পক্ষে চলে গেল, একজন আরেক পক্ষে, আমি তো মানে দোয়া করতেছি ইয়াসমিনের জন্য আরেকটা আসে। তিনজনের তিনটা। হ্যাঁ, এরপর দেখবো স্যার আপনি কোন দিকে যান। মানে 3 জন ভোটে দাঁড়াবে। 4 জন্য 4টা হলে আরো ভালো। হ্যাঁ মোহন ভাইয়া প্রধান কমিশনার। স্যার আমার 3.66 আসতেছে, মানে 67। মানে তিনজনের তিনটাই আসছে। আচ্ছা আর ও আচ্ছা ইয়াসমিনের 3 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ 3.67 আসছে। ও আচ্ছা দেখ, আচ্ছা, আমার এই মতে আমার অ্যান্সার হবে 6667 2.67 হবে অ্যান্সার, দেখি করে। দেখো ইয়েস। প্রথমে আসছে কি -2 লাখ, এর সাথে যোগ করব কি 80,000, 80,000 যোগ করলে হ্যাঁ হয় কত? 1 লাখ। -1,20,000। হুম, হ্যাঁ এরপরে 1,20,000 এর সাথে যোগ করব আবার কত? 80,000, 80,000 যোগ হ্যাঁ করলে থাকবে কত? -40,000, হ্যাঁ -40 যোগ 60,000, তাহলে হবে কত? +20,000, +20 যোগ 70 +90,000 +90 যোগ 40 1,30,000। এতটুকু তো ঠিক আছে সবার, তাই না? ঠিক আছে। এটা বের করতে গিয়ে ভুল করছো? নো স্যার। নো। তাহলে এখন আমরা কিভাবে করব? দেখবো যেহেতু শূন্য আসে নাই, কর্মজিত আন্তঃপূরণের মধ্যে কোথাও শূন্য নাই, তাহলে কি দেখবো কোথায় শেষ মাইনাস আসছে। ইয়াসমিন, হুম তোমার কি এতটুকু ঠিক ছিল? হ্যাঁ একটু এতটুকু ঠিক আছে আমার। তাহলে শেষ মাইনাস আসছে তো এই জায়গায় 40,000-এ, তাহলে আমরা ফার্স্টে 2 লিখবো। এই যে শেষ মাইনাস আসছে তার বছর কত? ও 2। ঠিক আছে, আমি ভুল লিখছি, আমি 3 লিখছি। হুম, 3 আমার আসছে 20,000। আর হ্যাঁ আমার হ্যাঁ ভুলটা হলো আমি ওই 20,000 টাকাটা নিচ্ছি, নিয়ে 70-এর সাথেই করে দিছি, ভাগ করে দিছি। আচ্ছা দেখি আমরা কি করব, ফার্স্টে যেখানে লাস্ট মাইনাস আসছে তার বছরটা নিব, তারপরে কি করব? প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিয়ে কি করব? যে টাকাটা লাস্ট মাইনাস আর আসছিল, আমার ভুল হচ্ছে 40,000-এ 60 দিয়ে ভাগ দিছি। লাস্ট যে টোটাল ঠিক মাইনাস আছে। আসছে, লাস্ট যে টাকাটা মাইনাস আসছে ওইটা লিখবো, লিখে কি করব? ভাগ দিব, ভাগ দিব কোন টাকা দিয়ে? কোনাকুনি নিচেরটা, কোনাকুনি নিচেরটা মানে 60,000 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে আসবে কত? 2.67, বুঝছো? জি স্যার। তো কি আমার করব? 66 যেখানে লাস্ট মাইনাস আসবে তার বছরটা দিব, প্লাস চিহ্ন দিব, যে টাকাটা মাইনাস আসছে সেই টাকাটা লিখবো, ভাগ দিব, ভাগ দিব কি কোনাকুনি নিচেরটা দিয়ে। হুম হুম, আর করা লাগবে নাকি পারবা? না আরেকটা করতে দিব? আমার স্যার এবার 66 হয়েছে। স্যার এরকম পারবো, আরেকটা অঙ্ক দিয়ে দেন। আর স্যার ভাই প্রত্যেকটা আমার তো ক্লাসে 2.66 আছে। ওই তো ঠিক ঠিক আছে, আছে। 2.6667 এখন করতে দিব নাকি এইচডব্লিউ দিব জাস্ট? এইচডব্লিউ